প্রথম পর্ব আমি দেখছি যে পডকাস্টে উনি ফ্যামিলি কার্ড নিয়ে বলছেন যে উনি 4 কোটি পরিবার আছে, 4 কোটি পরিবারের সবাইকেই ফ্যামিলি কার্ড দিতে চান এবং যারা যারা এই ফ্যামিলি কার্ড পাবেন তাদের সবাইকে 2 থেকে 2,500 টাকা, সম্ভব হলে তার চেয়ে বেশি, যার প্রয়োজন আছে সে এটাতে নেবেন, যার প্রয়োজন নাই তিনি এটি ফিরিয়ে দিবেন। কার্ড সবার কাছেই যাবে, ডিসির স্ত্রীর কাছেও যাবে, মানে যাদেরই একটি পরিবার আছে টিএনওর স্ত্রীর কাছেও যাবে, ইউএনওর স্ত্রীর কাছেও যাবে এবং সাধারণ যে মানুষ ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সবার কাছে যাবে। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই উনি এটা ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর। এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা, আমি কি বলবো, যে একটা 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 টোপ বলবো না, টোপ না বলি, একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই 2,000-2,500 টাকা করে প্রতি মাসে পাবেন এবং 2,000-2,500 টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটোখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন, যেটা তারেক রহমান সাহেবের কথা শুনলাম। যেটা শোনার জন্য আশাই ছিলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি 2,000 টাকা করে দিবেন, আমি প্রথমে ধরে নিই আপনি 1 কোটি পরিবারকে দিবেন। 1 কোটি পরিবারকে দিলে আপনার 2,000 টাকা করে দিলে আপনার 2,000 কোটি টাকা প্রতি মাসে। 2,000 কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন, আপনি 12 মাসে দিবেন হচ্ছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি, ধরেন এটা 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের সংস্থান কোত্থেকে হবে সেটাও আপনি ভেবে রাখছেন নিশ্চয়ই। আপনার সোশ্যাল সেফটি নেটের মধ্যে থেকে সেটা ঠিক আছে। আর আমি তো এখানে 1 কোটি লোকের হিসাব করলাম, এটা যদি 2 কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে, বাজেটের সংস্থান রাখতে হবে 50,000 কোটি টাকা। কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন সেটাও আপনি একটু আমাদেরকে বললেন। এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না, আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন। সবাই আমাকে ভোট দেন, ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনার প্রতি মাসে 2,000-2,500 টাকা করে পাবেন। এটা একটু আমাদেরকে পরিষ্কার করেন জনাব তারেক রহমান। এবং সরকারি টাকা দিয়ে, মানে এই টাকাটা কিন্তু আপনার না, এই টাকাটা সরকারের। এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা, সেটা বলতে পারেন কিনা, সেটাও কিন্তু একটু মনে রাখবেন। কেন আমি এই কথা বলতেছি আমি আপনাদের বলি। আমরা তো যারা আপনাকে ভোট দিব তারা তো এটা নাও চাইতে পারি যে আমাদের সবাইকে আপনি ধরেন একটা সাহায্য হিসাবে আপনি 2,000 টাকা করে প্রতি মাসে দিবেন। আমরা তো কর্মসংস্থানের দিকে আমাদের জরুরিটা বেশি মনে করতে পারি। আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া, আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার। পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে, তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি। আপনি এটা আমাদেরকে একটু জানাবেন যে এটা আপনার ভোটের মাঠে ঠিক আছে, আপনার ভোটাররা যদি আপনার ভোট দেয়, এটা দিয়ে যদি আপনাকে বিশ্বাস করে মানুষ যদি মনে করে 2,000-2,500 টাকা পাইতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমি আশা করবো যে আপনি আমাকে টাকার সংস্থাটা করতে কাইটে ফেলানোর চেষ্টা করেন না। এগুলি আমাদের টাকা, আমাদের টাকাগুলি যা যথেচ্ছ ব্যবহার যেন না হয়, সবচেয়ে উপযুক্ত ব্যবহার যাতে হয় সেটা যাতে আপনি নিশ্চিত করেন। এইবার আসি যে বিএনপির যে সম্ভাব্য ইশতেহার, যেখানে হচ্ছে শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতার কথা বলা হয়েছে, সেইটার একটু দেখি আপনার এটার মধ্যে অবস্থাটা কি। মোটামুটি গত 1 বছর ধরে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন যে তারা সরকারে গেলে চাকরি না পাওয়া পর্যন্ত তারা সরকারে গেলে চাকরি না পাওয়া পর্যন্ত তারা কি করবেন, শিক্ষিত বেকারদের বেকার ভাতা দিবেন। এটা ঘোষণা তাদের ইশতেহারও থাকবে, এখন পর্যন্ত এমন খবরই পাওয়া যাচ্ছে। এটা নিশ্চিত বলা যায় যে কারণ বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেকার ভাতার বিষয়টি যেমন বা বেকার ভাতার ঘোষণাটি যেমন গুরুত্ব দিয়ে প্রচার করতে শুরু করেছে, তাতে মনে হয় যে তারা আসলে এইটা করবে। এখন ঘটনাটা আমরা দেখি যে মূলত কোটা বৈষম্যের বিরুদ্ধে চাকরি প্রার্থী আন্দোলন থেকেই মূলত আওয়ামী সরকারের পতন ঘটে। তাই কি এই জন্যই কি শিক্ষিত প্রার্থীদের বেকার ভাতার ঘোষণা, শিক্ষিত বেকারদের জন্য কি বিএনপি বেকার ভাতার ঘোষণা দিতেছে? কারণ কোটা প্রার্থীদের একটা আন্দোলন এখানে বুঝাইতেছে যে বাংলাদেশে সরকারের জন্য সবসময় চাকরি বা যারা বেকার থাকতেছেন, ইনকাম করতেছেন, সেটা একটা বড় ব্যাপার। এছাড়া অন্যভাবে জিনিসটিকে আমরা দেখতে পারি যে আওয়ামী লীগের বয়স্ক ভাতা, মেয়াদের শেষ দিকে সর্বজনীন পেনশন, এগুলি নিয়ে যে আওয়াজ, তার বিপরীতে নতুন কিছু দাঁড় করানোর উদ্যোগ বিএনপির, মানে
নতুন কিছু না করলে এই কথা যদি বলা হয় যে আগের আমলেই ভালো ছিল, আগের আমলে আমরা এটা পেয়েছি সেটা পেয়েছি, সোশ্যাল সেফটি নেটগুলি অনেক স্ট্রং ছিল, তার বিপরীতে নতুন কিছু দাঁড় করানোর উদ্যোগ কি নিতেছে? কিন্তু এখানে প্রশ্ন কিন্তু রয়ে যায় যে এক্ষেত্রে শিক্ষিতের সংজ্ঞা কিভাবে এটা নির্ধারিত হবে, মানে বেকার ভাতা আসলে কারা পাবেন? শুধুই স্বাক্ষর জ্ঞান, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, শিক্ষিত বেকার নাকি অশিক্ষিত বেকার? বেকার ভাতাটা আসলে কীভাবে দেওয়া হবে? এটা মুখে যেভাবে বলা হচ্ছে সেভাবে কি সেটা আসলে পরিকল্পনা করা হচ্ছে, নাকি এটা শুধু কথার কথাই থাকছে? দেশে আপনার নিশ্চয়ই মনে আছে বা আপনি নিশ্চয়ই জানেন না, আপনারা যারা দেখতেছেন তারা তো বটেই, যারা পলিসি মেক করতেছেন, যারা তারেক রহমান আছেন, তারেক রহমানের কাছাকাছি যারা আছেন, তারা নিশ্চয়ই জানেন যে দেশে শিক্ষিত অশিক্ষিত দু রকমের বেকারই আছে। আসলে আমরা শিক্ষিত অশিক্ষিত সেটা ডিগ্রি দিয়ে এরকম এটা ভাগ করবো কিনা সেটাও একটা কথা। আবার যে আমাদের মধ্যে একটা কথা আছে অর্ধশিক্ষিত, এই অর্ধশিক্ষিত কথাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ কেউ কেউ মনে করে যে সে পূর্ণ শিক্ষিত, মানে তার শিক্ষা পূর্ণ হয়ে গেছে। এখন যার শিক্ষা পূর্ণ হয়ে যায় তার নিয়ে কিন্তু সমস্যা আছে। শিক্ষা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, মানে এখানে এই শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত এই 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 বেকারদের জন্য বিএনপির ভাবনাটা কি? আসলে যদি শিক্ষিতদেরকে দেওয়া হয়, যদি বিএ পাসদেরকে শুধু বেকার ভাতা দেওয়া হয়, এই যে দিন এনে দিন খায় দিনমজুর এই ধরনের যারা যেদিন দিনে আনতে পারে না, সেসব দিনমজুর কোনো দিন মানে যে দিন কাজ পায় না, তাদের জন্য কি ব্যবস্থা থাকবে আসলে বিএনপির ইশতেহারে? তা বিএনপির ইশতেহারে 1.5 বছরে কোটি মানুষের চাকরির ব্যবস্থা থাকবে এরকমটাও আমরা শুনছি। আমরা কিছুটা জানতেও পারছি যে বিএনপির ইশতেহারে এই ব্যবস্থা থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তাকে কোট করছি, বিএনপির আসন্ন নির্বাচনী ইশতেহারের মূল ফোকাস থাকবে কর্মসংস্থান, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য চাকরি। আমাদের দল 18 মাসে 1 কোটি চাকরি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে, যার বাস্তবায়ন পরিকল্পনা ইতিমধ্যেই প্রণীত হয়েছে। এই কর্মসংস্থান হবে কৃষি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ও আইটি সেক্টরে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। মানে আপনি প্রতিশ্রুতিটা দেখেন, এটা কিরকম একটা প্রতিশ্রুতি দিছে, যে মানে শুনতে তো খুবই ভালো, হইলে তো খুবই ভালো হবে, কিন্তু আমাদের প্রশ্ন যে এইটা আসলে হবে কেমনে? মানে এটা হওয়ার তো একটা মানে উপায় বা একটা রোড ম্যাপ তো থাকতে লাগবে। 1.5 বছরে 1 কোটি মানুষের চাকরি ব্যবস্থা, এই বক্তব্য শুরু থেকেই অনেক আলোচিত হয়েছে। এটা কি মানে গত বছরে সম্ভবত, হ্যাঁ দেখে বলি 8 নভেম্বর, মানে বিদায় বছরে 8 নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই কথা বলা হয়েছিল। কিন্তু আবার বলি যে 1.5 বছরে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা কি বাস্তবধর্মী কোনো প্রস্তাব? এটা যে সরকার করতে পারবে তাহলে তাদের 1.5 বছর বা এরপর দেশে আর কোনো বেকার থাকবে না। কারণ সরকারি হিসাবে বেকার সংখ্যা ধরেন 30 লাখের এদিক ওদিক, সরকারের পাশাপাশি বেসরকারি সংজ্ঞায় বেকার ধরলে সব মিলিয়ে দেশে বেকার 1 কোটির মতো মানুষ। একটা সরকার যদি 1.5 বছরে দেশ থেকে বেকারত্ব দূর করতে পারে, এরপর তার কিছু দরকার হয় না। 1.5 বছরে 1 কোটি চাকরির আশ্বাসকে অনেকে শেখ হাসিনা সেই 2018 সালে ভোটের আগে 10 টাকা কেজি চাল, 2008 সালে, আসলে 2018 না, 2008 সালে ভোটের আগে 10 টাকা কেজি চাল খাওয়ানোর প্রতিশ্রুতির সঙ্গে তুলনা করেছেন। আওয়ামী লীগের লোকজন কিন্তু আবার খুব তর্কও করতেন যে হ্যাঁ বাজারে তো 10 টাকা দরে চাল আছে, কোন বাজারে যে সেই 10 টাকা দরে চাল আছে, সেই চাল যে কে খান সেইটা অবশ্য আমরা খুঁজে পাইতে খুব কষ্ট হয়েছে। 2009, 10 থেকে আসতে আসতে এখন বোধহয় বাংলাদেশে চালের কেজি যেটা হচ্ছে সাধারণ মানুষ খায় সেটার দাম 65 টাকা, 70 টাকা। 8 থেকে 21 চালের দাম 6 গুণ, 7 গুণ, 8 গুণ কি বাড়ছে, নাকি 2 গুণ? মানে 8-এ আসলেই 10 টাকা সেরে কখনো চাল বিক্রি হয়েছে সেই কথা মনে হয়ে গেল। কারণ হচ্ছে যে ওই রেজিমে ওই যে তর্ক করার জন্য 10 টাকা ধরে রেশন কার্ডের মাধ্যমে চাল বিক্রিকে সেই প্রতিশ্রুতি বলে চালায় দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। অথচ ওই সরকারের, মানে গত সরকারের, আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের অঙ্গীকার ছিল কিন্তু সবার জন্য 10 টাকা ধরে চালের কথা। রেশন কার্ডের প্রসঙ্গ বা ভোট চাওয়ার সময় কিন্তু এটা ছিল না। ইতিহাসের এসব পাঠ কিন্তু বিএনপির নিয়ে রাখা উচিত, কারণ ইতিহাসের এসব পাঠ আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কিন্তু এসব কথাগুলি মনে থাকে। আমরা এটা আশা করব যে নির্বাচনের আগে কিভাবে 1 কোটি মানুষের কাজ 1.5 বছরের মধ্যে আপনারা দিবেন সেটার একটা রোডম্যাপ দিবেন। বিএনপির কথা তো অনেক হইল, একটু আমরা একটু দেখি যে জামায়াত কি বলে। জামায়াতের ভাবনাটা কি, ক্ষমতায় গেলে কি করতে চায় জামায়াত। তো ক্ষমতায় গেলে কি করতে চায় জামায়াত, সেইটা বলতে গেলে আমরা একটু পড়ি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হাবিবুর রহমান আজাদ, ওনার কথাটা
তুলে নিয়ে আসার কারণ ওনার কথাটা একটু প্রতিনিধিত্বমূলক মনে হয়েছে। উনি বলছেন, আমরা তাকে কোট করছি, উনি বলছেন আমরা চাই এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সে বাংলাদেশ হবে বেকারত্বমুক্ত, বৈষম্যহীন। সেখানে প্রায়োরিটি পাবে যেটি, তা হলো দুর্নীতি নির্মূল করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। আগে নিজেদের আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনবো। কোট শেষ। নির্বাচনে বিজয়ী দেশকে কিভাবে চালানো যায় পাইছেন অবশ্য। মানে এই বিপুল সম্বর্ধনাটা তার না ফেরা এবং পরে বিপুল সম্বর্ধনা নিয়ে ফেরা, এইটাকে নিয়ে কি তারা শিরোনামটা করেছে? 2001-2006 শাসনকালের অভাব অভিযোগ নিয়ে বিএনপি অবশ্য পাল্টা যুক্তি দিতে চায়। তারা বলতে চায় 111 সরকার ও পরে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। ডক্টর ইউনূস সরকার আসার পর খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির সব নেতাই মামলা থেকে মুক্তি পেয়েছেন। এটা হয়তো কিছুটা ঠিকও, যে মানে অনেকগুলি মামলা ছিল, যে মামলাগুলি ছিল হচ্ছে মিথ্যা, যে মামলাগুলি আসলে ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে পাশাপাশি এই কথাও ঠিক, 2001 আর 2006 জোট সরকারের শাসনামলে এমন অনেক কিছুই করা হয়েছে যার কথা আসলে এখন জোট সরকার আর মনে করতে চান না, একজন আরেকজনকে দোষ দিতে চান। বিএনপির সেই সময়টার কথা মনে হলে জামাতের মনে হয় বিএনপি খুবই একটি দুর্নীতিগ্রস্ত সরকার সেই সময় ছিল। বিএনপির মনে হয় আপনাদের তো 2জন মন্ত্রী ছিলেন সেখানে, আপনারা কিছু বলেছিলেন? জোট সরকারের আমলে 2-1টা জিনিস একটু মনে করা দেই। পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণের মতো পরিবেশ বান্ধব উদ্যোগ ছিল। বিভিন্ন জাতীয় পরীক্ষা নকল মুক্ত করার ক্ষেত্রে বিএনপির সাফল্য ছিল সে সময় বিএনপির সেই সরকারের, কিন্তু সেই সময়ের ভুলগুলিকে নিয়ে তাদের কোনো আত্মসমালোচনা নেই। কেন তাদের শেষ সময় সংবিধানে থাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলো, কেন 111 আসলো, এগুলি নিয়ে বিএনপি যেমন কথা বলতে চায় না, তেমনি আমাদের সুশীল সমাজও সুবিধাবাদী বলে বিগত পতিত দলগুলিকে নিয়েই বেশি সমালোচনা মুখর থাকে। অর্থাৎ এখন তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদের সমালোচনার থেকে যে সরকারটা এখন পতিত, যে সরকারটা এখন নাই, তার সমালোচনাই এখন আমাদের জন্য সবচেয়ে আরামদায়ক। সামনে যে ক্ষমতায় আসবে তাদের দিকে ঝুঁকে থাকাও আমাদের জন্য অনেক আরামদায়ক। সম্ভাব্য প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমাদের বাঘা সম্পাদকেরাও যেরকম হাসি, যেরকম আমি কি বলবো, মানে যেভাবে, তেল শব্দটা আমি এখনো বলতে চাই না, তেল নিশ্চয়ই তারা জমায়া রাখছেন, কিন্তু হাসিতে তো তাদের মানে আমার আর কিছু বলার নাই। আসলে আমাদের বাঘা সম্পাদকদের কথা আপনারা জানেন। টাইমের প্রতিবেদনে বিএনপি ও তারেক রহমানের জন্য অনেক আশার কথাও আছে। সেখানে বলা আছে বাংলাদেশের মানুষও তার কথায় আস্থা রাখছে বলে মনে হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে করা জনমত জরিপ অনুযায়ী তার দল বিএনপির প্রতি সমর্থন প্রায় 70%। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান ইসলামপন্থী দল জামায়াত ইসলামের প্রতি সমর্থন 19%। এটা ধরেই উজ্জীবিত থাকতে পারে বিএনপির কর্মী সমর্থকেরা। টাইমের প্রতিবেদন আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে 2001 থেকে 2000 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দুর্নীতির ধারণা সূচকে টানা 4 বছর বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছিল টিআই। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে যে প্রায় 1400 বিক্ষোভকারী প্রাণ দিয়েছেন, তাদের সেই রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত হয়তো আরেকজন স্বার্থপর অভিজাত ব্যক্তির উত্থান ঘটবে। এটা অবশ্য বিএনপি জোটের এখনকার নির্বাচনী প্রতিপক্ষ জামাত এনসিপির সমালোচনা সামনে এনেছে টাইম। যাই হোক, টাইম ম্যাগাজিনের সেই